এজাহার হচ্ছে কোনো একটি মামলার প্রতিচ্ছবি। কোনো একটি মামলার ফলাফল কী হবে তা এজাহারের উপরেই নির্ভর করে। এই এজাহারের উপর ভিত্তি করেই একটি মামলার চার্জশিট তৈরি হয়, সাক্ষীরা সাক্ষ্য দেয় এবং সর্বশেষ রায় হয়। তো আমরা এখন একটি আদর্শ এজাহার দেখব যেখানে মোটামুটি সকল উপাদান পরিপূর্ণভাবে আছে। বরাবর অফিসার ইনচার্জ, নাটোর সদর থানা, নাটোর। বিষয় এজাহার। জনাব, বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ সুজন মিয়া, পিতা মোহাম্মদ নূর ইসলাম, সাংকাজপুর থানা, নাটোর সদর, জেলা নাটোর, এই মর্মে লিখিত এজাহার করিতেছি যে নিম্ন তফসিল বর্ণিত জমি আমার পৈতৃক সম্পত্তি। আমার পিতা সহ দীর্ঘকাল যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। খুবই ভালো। তারপর কি হইল? বর্তমানে আমন ধান আবাদ করিতেছিলাম। গত 13/11/2025 ইং তারিখে রোজ মঙ্গলবার অনুমান সকাল 9 ঘটিকার সময় পূর্ব আক্রোশবশত দুর্লোভে বশবীত হইয়া, আমরা তারিখটা লিখতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। ওকে, কি করলো আসামিগণ? আসামি 1 মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা মফিজউদ্দিন, 2 নম্বর মানিক, 3 নম্বর রতন, 4 নম্বর রকেট, এরকম করে 5 নম্বর মোতালেব হোসেন, 6 নম্বর মুজাহিদ ইসলাম, উভয়ের পিতা আবুল কালাম আজাদ, এরকম করে 7 নম্বর আব্দুর রহমান, 8 নম্বর মোতাহারা বেগম, 9 নম্বর মারুফা বেগম এবং 10 নম্বর আশরাফ হোসেন। কি করলো? বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া লাঠি, ছোরা, খাপড়, কাস্তে, বাঙ্গুয়া ইত্যাদি মারাত্মক দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া তফসিল বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করে ও ধান কাটিতে থাকে। খুব অপরাধ। আমার পিতা নূর ইসলাম দেখিয়া জমিতে যাই। এখন একজনের জমিতে কেউ ধান কাটে নিয়ে যাচ্ছে, যার জমি সে তো বাধা দিবেই। বাধা দিলে কি হয়? বাধা দিলে কি হয়? 2 নং আসামি মানিক তার হাতে থাকা ছোরা দিয়া আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে মাথায় জোরে চোট দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। কোনো ঘোরাঘুরি নেই, কোনো পেঁচাপেচি নেই, সহজ সোজা। জমিতে ধান কাটতেছিল, বাধা দিতে গেছে। 2 নং আসামি কি করছে? মানিক তার হাতে থাকা ছোরা দিয়ে পিতাকে হত্যার উদ্দেশ্যে জোরে চোট দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। কাহিনী শেষ। তারপরে 7 নং আসামি আব্দুর রহমান তার হাতে থাকা ছোরা দিয়া পুনরায় আমার পিতার মাথায় জোরে চোট দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। আবার আরেকজন চোট দিল, আব্দুর রহমান। ভেরি স্যাড। তারপরে 1 নং আসামি আবুল কালাম আজাদ তার হাতে থাকা ছোরা দিয়া মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে আমার পিতা নূর ইসলামের ডান পায়ের উরুতে জোরে চোট দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। আমার মা হামিদা বেগম ঘটনাস্থলে গিয়ে আমার পিতাকে রক্ষার চেষ্টা করিলে 4 নং আসামি রকেট ও 5 নং আসামি মোতালেব হাতে থাকা ছোরা দিয়ে আমার মা হামিদার মাথায় পরপর 2টি চোট দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। আচ্ছা, আমার ভাই শাফিন ঘটনাস্থলে গিয়া বাধা দিলে 3 নং আসামি মোহাম্মদ রতন তার হাতে থাকা ধারালো বটি দিয়া আমার ভাই শাফিনের মাথায় সজোরে চোট দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। 6 নং আসামি মোহাম্মদ মুজাহিদ তার হাতে থাকা ছোরা দিয়া শাফিনের কোমরের পিছনের দিকে জোরে চোট দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। দেখা যাচ্ছে সবাইকে চোট দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করছে। আমার আসামিগণ সবাই হাতে ধারালো দা ছোরা নিয়ে দাঁড়ায় আছে, আর একজন করে ভিকটিম আসতেছে, আর আসামিগণ চোটায় ফালাই দিচ্ছে। তারপর দেখি, আমার আরেক ভাই শামীম ঘটনাস্থলে উপস্থিত হইয়া শাফিনকে রক্ষার চেষ্টা করিলে 9 নং আসামি মোহাম্মদ মারুফা এবং 8 নং আসামি মোতাহারা বেগম উভয়ে হাতে থাকা লাঠি দিয়া বাম পায়ে ও বাম হাতে সজোরে আঘাত করিতে থাকিলে বাম পায়ে ও হাতে মারাত্মকভাবে ফুলা জখম হয়। 10 নং আসামি মোহাম্মদ আশরাফ হোসেন লাঠি দিয়ে আমার পিতার শরীরে এলোপাতাড়িভাবে আঘাত করিতে থাকিলে মারাত্মক ফুলা জখম হয়। সাক্ষীগণ আসিলে আসামিগণ কাঁধে ও বাহুয়ায় করিয়া কাটা ধান নিয়ে গিয়া আবুল কালামের বাড়িতে রাখে। তো এতক্ষণ ঘটনা বর্ণনা দেওয়া হইল। দেখতেছে যে 10 নম্বর আসামি তো কিছু করলো না, এই আসামিকে তো ছাড়ে দেওয়া যায় না। শেষে লেজুর লাগাই দিছে যে 10 নম্বর আসামি কি করলো? পিতার শরীরে এলোপাতাড়িভাবে আঘাত করলো। শেষে একটা লেজুর লাগাই দিছে যে আসামিগণ কি করলো? কাঁধে করে তাদের কাটা ধান নিয়ে গিয়ে আবুল কালামের বাড়িতে রাখে। বাহ। তারপরে এরপরে সাক্ষী আসলো। সাক্ষীকে আবুল কাসেম মৃত কচির উদ্দিন পিতা,
এরকম বাকি কয়েকজন সাক্ষী যাদের নাম দেয়া হলো দেখে নেন। আরো অনেক ঘটনা বিষয় জানে। অতঃপর মহিয়া রহমান এবং হবিবুর রহমান কাজপুরে ভ্যানে করিয়া জখমীদের নাটোর হাসপাতালে নিয়ে গেলে নাটোরের দায়িত্বরত চিকিৎসক 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রেফার করেন এবং হামিদা বেগমকে নাটোর হাসপাতালে ভর্তি করান। রাজশাহী মেডিকেলে নুর ইসলাম, সাফিন ও শামীমকে ভর্তি করা হয়। এখনও নাটোর ও রাজশাহী মেডিকেলে গুরুতর জখমীগণ চিকিৎসাধীন আছে। এমসি সহ হাসপাতালে কাগজপত্র দিয়ে পরে দেওয়া হইবে। আসামিগণ কেটে নিয়ে যাওয়া ধানের মূল্য 6,000 টাকা। প্রকাশ থাকে যে ইতিপূর্বে আবুল কালাম আজাদ আমার পিতাকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি প্রদান করে এ মর্মে থানায় আমার পিতা একটি জিডি করিয়াছেন, যাহার নম্বর 116/2025, 28/8/2025। আসামিগণ এখনও ঘটনা ঘটাইয়া অপরাধ করিয়াছেন। সাক্ষীগণ ঘটনার সত্যতা প্রমাণ করাইবেন। জখমীদের চিকিৎসার জন্য এজাহার দাখিলে বিলম্ব হইল। বিধায় প্রার্থনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয়। জমির তফসিল বর্ণনা, মোজা এত, জেল নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, দাগ নাম্বার এত, জমির পরিমাণ এত। কে আবেদন করছেন? নিবেদক মোহাম্মদ সুজন মিয়া, ফোন নাম্বার এত। তো এখন আমরা দেখি যে এই মামলার কি রায় হইল। আমরা একদম ঘটনার শেষে গিয়ে এই মামলা 15 বছর চলল। 15 বছর চলার পরে সর্বশেষ কি রায় হইল সেটাতে আমরা দেখি। অত্র মামলার আসামি মোহাম্মদ মানিক হোসেন পিতা মনসাদুল ইসলাম সাধু এর বিরুদ্ধে দণ্ডবিধির 326 ধারা অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে 5 বছর সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইল। অর্থদণ্ড অনাদায়ী আসামি আরও 3 মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করিবেন। আসামি 2 আব্দুর রহমান পিতা নিরাশর চৌধুরী, আবুল কালাম আজাদ পিতা মৃত মফিজউদ্দিন, রতন মিয়া পিতা মনসাদুল ইসলাম সাধু, মুজাহিদ পিতা আবুল কালাম আজাদ গণের বিরুদ্ধে দণ্ডবিধি 324 ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে 2 বছর সশ্রম কারাদণ্ড ও 1,000 টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডিত করা হইল। আসামি রকেট, মোতালেব হোসেন, মোতাহারা এদের বিরুদ্ধে 323 ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হইল।